জয় হিন্দ। রিসেন্ট 3টি রাজ্যে যে নতুন সিএম হচ্ছে সেটার থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই সিএম বানানোর প্রক্রিয়া। রাজনীতির সাথে সম্পর্কিত লোক, মিডিয়া হাউস, এমনকি মার্কেট যারা সদা গরম রাখে এই বলে যে তারা যা গেস করে সেটা সঠিক, সব নিশ্চুপ হয়ে গেছে সিএম ঘোষণার পর। কেন্দ্রে এখন চলছে এনডিএর সরকার, যেখানে বিজেপি মেজরিটি। এরা যেই সিদ্ধান্তই নিক সেটা আজ মনে করা উচিত। কেন? সেটা 3 সিএম হোক, রাষ্ট্রপতির নাম হোক, 370 হাঁটানো হোক, পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, এয়ার স্ট্রাইক করা হোক, নোটবন্দির সিদ্ধান্ত হোক, এই সমস্ত যাই সিদ্ধান্ত হোক, এত বড় লোকতন্ত্রে এটা কি করে হয়ে যায়? আজকের ভিডিওতে এই চর্চা রিকল করে নিচ্ছি। যাই হোক, 3 রাজ্যে সিএম পদপ্রার্থী নির্বাচন করা হয়ে গেছে। এই সিদ্ধান্ত 3 জন নিচ্ছিল: প্রধানমন্ত্রী মোদিজি, অমিত শাহজি আর জেপি নাড্ডাজি। এই 3 জন ছাড়া কেউ জানে না সিএম কে হবে। বসুন্ধরা রাজে বালকনাথ ইয়োগীজি, রাজবর্ধন রাঠোর, শেখাওয়াত সাহাব, দিয়া কুমারীজি, এই 5টি মুখ ছিল ন্যাশনাল মিডিয়াতে। মিডিয়া হাউসে চলছিল ইয়োগীজি মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এই মিডিয়াকে চুপ করে দিচ্ছিল রাজস্থানের সিএম হবে ভজনলাল শর্মা এই খবরটি। হঠাৎ করে নতুন চেহারা আসে সামনে। 3 ডিসেম্বর 4 রাজ্যের ফল ঘোষিত হয়। মধ্যপ্রদেশের পূর্ব সিএম শিবরাজ সিং চৌহান, যার 18 বছর ধরে সিএমের অনুভব আছে, তার মুখ দেখিয়ে বিজেপি লড়েনি। ফ্রন্ট লাইনে দেখা গেছে জেপি নাড্ডাজির ছবি, পেছনে শিবরাজ সিংয়ের ছবি। বিজেপি সেখানে বাম্পার সিট জেতে। অন্যদিকে ছত্তিশগড়েও রমন সিংয়ের চেহারা দেখানো হয় না। রাজস্থানেও বসুন্ধরা রাজে 2 বারের সিএম, ওনার ছবি দেখানো হয় না। কেবল পদ্মফুলের ছবি দেখিয়েই বিজেপি ভোট লড়ে। ফাইনালে পদ্মফুল জেতে, আর জেতার পর না বসুন্ধরা রাজে, না দিয়া কুমারী, না বাবা বালকনাথ নিজ লেভেলে একজন কার্যকর্তা, একবার বিধায়কের উপলব্ধি আছে, ভজনলাল শর্মাকে রাজস্থানের সিএম ঘোষণা করে দেয়। মোহন পুনমচন্দ যাদব হন মধ্যপ্রদেশের সিএম, আর বিষ্ণুদেব সায় হন ছত্তিশগড়ের সিএম। পার্টির কার্যকর্তার একটা ছবিতে ভজনলাল শর্মাকে দেখা যায় একদম পিছনে, অর্থাৎ বিজেপি এখন নতুন কার্যকর্তাদের সুযোগ দিচ্ছে। দেওয়াটা উচিত, এতে নতুনদের উৎসাহ বাড়বে কাজ করার। আসলে ভারতীয় রাজনীতিতে এতদিন আমরা দেখেছি সব সিনিয়র সিটিজেনদের সুযোগ দেওয়ার, কিন্তু ইউরোপিয়ান রাজনীতিতে তাকালে আমরা দেখতে পাবো সেখানে তুলনামূলক ইয়াং লিডারদের বেছে নেওয়া হয়। সেটা ব্রিটেনের ঋষি সুনাকই হোক না কেন। ইয়াং জেনারেশনের শক্তিকে কাজে লাগানো উচিত, বিশেষত শিক্ষিত ব্যক্তিদের প্রায়োরিটি দেওয়া উচিত। এই 3টি রাজ্যে যে নতুন মুখ্যমন্ত্রী সবাই ওয়েল এডুকেটেড না হলে ভারতীয় সংসদে এতদিন দেখা গেছে উপলব্ধি অর্থাৎ এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অমুক এতদিনের পুরনো পার্টির লোক, তাই ওনাকে সাংসদের পদ দেয়া হোক, অথচ এদের একটা ইন্টারন্যাশনাল রিলেশনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বলতেই পারবে না। বর্তমানে ভারতীয় প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক কেমন চলছে, সেটা কেমন হওয়া উচিত, সেটা বলতেই পারবে না। আমার পার্সোনালি একটা কথা মনে হয়, ইউপিএসসি ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম। এতে পাশ করলে আইএএস আইএফএস অধিকারী হন। তারা কাজ করে সরকারি নেতাদের আন্ডারে। তাহলে সরকারি নেতা হতে গেলেও ইউপিএসসির মতো এক্সাম দেওয়া উচিত। কি বন্ধুরা, তোমাদের কি মত? কমেন্ট করো। যাই হোক, টপিকে ফিরে আসি। রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিজেপি কাউকে কোনো খবর আগে থেকে ফাঁস করেনি। হঠাৎ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির নাম সবাইকে অবাক করে। তেমনি উরি হামলার বদলা নিতে 18ই সেপ্টেম্বর 2016-তে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক
বা বালাকোট এয়ার স্ট্রাইক হোক, পুলওয়ামা হামলার বদলা নিতে কেউ বুঝতে পারে না যে এরপর কি হতে চলেছে। আবার অভিনন্দনজিকে সসম্মানে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হোক। আজ আমরা দেখি 370 হাঁটানোর ক্ষেত্রে একই সাসপেন্স আর সারপ্রাইজ। নোটবন্দির সময় মোদিজির ঘোষণা, মেরে প্যারে ভাইও আর বেহেনো, আজ রাত ইতনে বাজে সে ये নোট চালনা বন্ধ হয়ে যায়গা। এখন তো সবাই ভয়ে থাকে কি নতুন ঘোষণা করবেন মোদিজি। এটা সঠিক কি ভুল এটা আলাদা কথা, কিন্তু কেউ টের পায় না, এটাই বড় কথা। ইউপিআই যেটাকে নিয়ে চিদম্বরমজি পর্যন্ত বলেছে যে এটা পানওয়ালা সবজিওয়ালা কি করে ব্যবহার করবে, কিন্তু আজ দেশে ডলার পর্যন্ত ইউপিআইয়ের থ্রু হচ্ছে। এছাড়া ট্রিপল তালাক, রাম মন্দির নির্মাণ, আলাদা লেভেল খেলেছেন মোদিজি। বড় প্রশ্ন, মোদিজি এইগুলো করে ফেলে কি করে? একটা অ্যাডভার্টাইজ আছে, বারে আরামসে। মোদিজি সব কিছু বারে আরামসে করে নেন। এই সব কিছু সম্ভব হয়েছে অনুশাসনের দ্বারা। হ্যাঁ, অনুশাসন বলছি কারণ বিজেপি রাজনৈতিক পার্টি থেকে সংঘরূপে কাজ করা একটি সমূহ। সংঘটি হল আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ। বিজেপি এর একটি পলিটিক্যাল উইংস। দেশে আরএসএস যে কাজ করে তা পুরো অনুশাসিত প্রক্রিয়ায় করে। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা চালাতে হয় না। বিজেপি হামেশা ফেস বেসিস, লিডার বেসিস চলে। এখন মোদিজি ফেস গ্ল্যামার চলছে, তেমনি এক সময় আডবাণীজি, এক সময় অটল বিহারী বাজপেয়ী জামানা চলেছে। মানে যখন যখন ফেস এসছে এনারা নিজেদের যুগ চালিয়েছে। যুগ চালাতে সবসময় পিছনে খাড়া থাকে আরএসএস। আরএসএসের ভেতর অনুশাসিত কোথা থেকে আসে? জানা যায় আরএসএস এ যারা স্বয়ংসেবক হয় তারা খুব অনুশাসিত জীবন কাটায়। অনুশাসিত এতটা যে এনাদের কোনো স্যালারি, কোনো ইনসেন্টিভ, কোনো অতিরিক্ত চার্জ দেওয়া হয় না। এটা ছাড়াই এদের যা ডিউটি দেওয়া হয় সেটা বন্যা হোক, করোনাকাল, নির্বাচন বা রাষ্ট্রীয় বিপদ থেকে সব সময় একদম নিচু লেভেলের মানুষের কাছে গিয়ে খাবার, জল, রাহত সামগ্রী পৌঁছে দেন খুব ডিসিপ্লিন প্রক্রিয়ায়। দ্য হিন্দু এর একটা কাটিং, আরএসএস ডিসাইড করে দেশে পিএম চেহারা কে হবে। আরএসএসের আরও অনেক উইংস আছে, যেমন ভারতীয় কিষাণ সংঘ, ভারতীয় মজদুর সংঘ, সেবা ভারতী, বিশ্ব হিন্দু পরিষদ। আরএসএসে যারা কাজ করে তারাই এখন বিজেপি এর প্রমুখ পদে বসে আছে। এর অতিরিক্ত আপনাদের কিছু জানা থাকলে আপনারা জানান।